সুপ্রিয় শিক্ষার্থীরা, বাকল উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। বরাবরের মতন আজকে আমি দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। চতুর্থ অধ্যায়ের আমরা একটা অংশ নিয়ে আলোচনা করেছিলাম, কাজ অংশ নিয়ে আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা এর পরবর্তী অংশ তথা শক্তি নিয়ে আলোচনা করব। তোমরা দেখো, শক্তি বলতে কি বোঝায়? তোমরা সাধারণত দেখো যে একজন লোক, মনে করো দুজন ব্যক্তি একটি বিল্ডিং এর নিচতলা থেকে উপরতলায় উঠতেছে। প্রথম ব্যক্তি যদি মনে করো 10টা ইট নিয়ে উঠতেছে আর দ্বিতীয় ব্যক্তি যদি 5টা ইট নিয়ে উঠতে পারে, তাহলে তোমরা সহজে বলতে পারো যে প্রথম ব্যক্তি অর্থাৎ যে 10টা ইট নিয়ে উঠেছে তার শক্তি বেশি, অর্থাৎ যে কাজ বেশি করেছে তার শক্তি বেশি, বিদায় সে বেশি কাজ করেছে। তাহলে দেখো, আমরা কার শক্তি কম কার শক্তি বেশি সেটা ডিপেন্ড করবে কে কতটুকু কাজ করতে পারে। কোনো ব্যক্তি কতটুকু কাজ করতে পারে বা কোনো বস্তু দ্বারা কতটুকু কাজ করানো যায় তার উপর ডিপেন্ড করবে ওই ব্যক্তি বা বস্তুর শক্তি কতটুকু। তাহলে দেখো, শক্তি কাকে বলে আমরা বলতে পারি? শক্তি হিসেবে আমরা বলতে পারি কাজ করার সামর্থ্যকে আমরা শক্তি বলবো। কোনো ব্যক্তি বা বস্তু যতটুকু কাজ করতে পারে ঠিক ততটুকু কাজ করার সামর্থ্যকে আমরা শক্তি বলবো। দেখো, কাজ এবং শক্তি আসলে শব্দ দুটি ভিন্ন হলেও কিন্তু একটি আরেকটির সাথে যথেষ্ট সম্পর্কিত। দেখো, শক্তি হচ্ছে কাজ করার সামর্থ্য, তাহলে কাজ থেকে শক্তির কথাটা ভিন্ন হলেও কিন্তু এদের গঠন কিন্তু একই। দেখো, আমরা গত ক্লাসে কাজ করেছিলাম W=Fs, এটা হচ্ছে কাজ। সেখান থেকে আমরা কাজের মাত্রা করেছিলাম, কাজের একক বলেছিলাম জুল, আর কাজের মাত্রা বলেছিলাম, এখান থেকে আমরা বের করেছিলাম mL²T−2, এটাকে আমরা কাজের মাত্রা বলেছিলাম। ঠিক একইভাবে কাজের মাত্রা এবং শক্তির মাত্রা একই, আর কাজের একক এবং শক্তির একক একই। তাহলে আমরা শক্তির একক হচ্ছে জুল আর কাজের মাত্রা হচ্ছে mL²T−2। দেখো, কাজের গাণিতিক ইকুয়েশন পেয়েছি আমরা W=Fs। এই W=Fs এই গাণিতিক ইকুয়েশন থেকে আজকে আমরা শক্তির ইকুয়েশন বের করতে পারব। শক্তি আমরা জানি, শক্তির প্রধান উৎস হচ্ছে সূর্য। সূর্য থেকে এই মহাবিশ্বের প্রতিটা কিছু শক্তি পাই। শক্তি তাছাড়াও আমরা শক্তির বিভিন্ন রূপ দেখতে পাই, যেমন বিদ্যুৎ শক্তি দেখতে পাই, আলোক শক্তি দেখতে পাই, তাপ শক্তি দেখতে পাই, শব্দ শক্তি দেখতে পাই। শক্তির বিভিন্ন রূপ হলেও আসলে কিন্তু মূলত এটা একই জিনিস, অর্থাৎ শক্তির সবচেয়ে একটি সাধারণ রূপ হচ্ছে যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি হচ্ছে শক্তির সবচেয়ে একটি সাধারণ রূপ। যান্ত্রিক শক্তি কাকে বলে? কোন বস্তুর অবস্থা বা অবস্থানের পরিবর্তন অথবা গতির পরিবর্তনের ফলে বস্তুর ভিতরে কাজ করার যে সামর্থ্য অর্জিত হয় তাকে আমরা যান্ত্রিক শক্তি বলতে পারি। যান্ত্রিক শক্তি আবার দুই প্রকার, একটা হচ্ছে গতিশক্তি, আরেকটা হচ্ছে বিভব শক্তি বা স্থিতিশক্তি। দেখো, শক্তির আজকে আমরা গতিশক্তি বিষয়টা নিয়ে আলোচনা করব। গতিশক্তির ইংলিশ হচ্ছে কাইনেটিক এনার্জি, সেজন্য গতিশক্তিকে আমরা E∗ অথবা T দ্বারা ডিনোট করব। তাহলে গতিশক্তি কাকে বলে? কোন বস্তু তার গতির পরিবর্তনের ফলে ওই বস্তুর ভিতরে কাজ করার যে সামর্থ্য অর্জিত হয় সেই শক্তিকে আমরা বলবো গতিশক্তি। আর বিভব শক্তি বা স্থিতিশক্তি কাকে বলে? কোন বস্তুর অবস্থা বা অবস্থানের পরিবর্তনের ফলে বস্তুটার ভিতরে কাজ করার যে সামর্থ্য অর্জিত হয় তাকে আমরা বিভব শক্তি বা স্থিতিশক্তি বলতে পারি। যেমন দেখো, একটি ইটকে যদি আমি নিচ থেকে যদি একটি দালানের উপরে তুলি, তাহলে এই ইটটাকে যদি একটি নিচ থেকে যদি আমি একটি দালানের উপরে তুলি,
দালানের উপর তোলার ফলে এবং এই ইটটি কাজ করার যতটুকু শক্তি এই ইটটার ভিতরে থাকবে সেই শক্তিকে আমরা বলতেছি বিভব শক্তি বা স্থিতি শক্তি। তোমরা দেখো এবার আমরা গতিশক্তির ইকুয়েশন গাণিতিক ইকুয়েশনটা নির্ণয় করব। গতিশক্তির গাণিতিক ইকুয়েশনটা নির্ণয় করব আমরা কাজের গাণিতিক ইকুয়েশন থেকে। দেখো তাহলে আমরা কাজের ইকুয়েশন থেকে পেয়েছি W F(s) এখান থেকে আবার তোমরা দেখো F আমরা জানি ma, তাহলে আমরা পাই ma(s) বস্তুটি যখন স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করবে বা কোন স্থির বস্তুকে যখন আমরা নিচ থেকে উপরে তুলব তখন বস্তুটার আদিবেগ শূন্য হবে। যখন বস্তুর আদিবেগ যদি শূন্য হয় তাহলে আমরা s ut প্লাস হাফ a স্কয়ার সূত্র থেকে u এর মান যখন 0 হবে তখন আমরা এটা পাবো হাফ a স্কয়ার। আর তখন আমরা v u প্লাস at ইকুয়েশন থেকে আমরা u এর মান যখন 0 হবে তখন আমরা পাবো v at। এবার এই s হাফ at স্কয়ার এই ইকুয়েশনের মধ্যে বসাও, তাহলে m a ইনটু হাফ a t স্কয়ার। এবার দেখো m a আর a গুণ করলে আমি আগে হাফটা লিখতে পারলাম, এই a আর a গুণ করলে হয় a স্কয়ার আর এখানে আছে t স্কয়ার। এবার দেখো তো এটাকে আমরা এভাবে লিখতে পারি কিনা, a t হোল স্কয়ার লিখতে পারি কিনা দেখো তো। তাহলে এবার আমরা দেখো v a t, তাহলে আমরা a t এর জায়গায় আমরা v লিখে দিই, তাহলে হাফ m v স্কয়ার আছে স্কয়ার দিলাম। তাহলে দেখো তখন এই কাজটা শক্তিতে রূপান্তর হবে, তখন এটাকে আমরা e সাফিক্স k দ্বারা ডিনোট করতে পারি অথবা এটাকে আমরা t দ্বারা ডিনোট করতে পারি। তাহলে দেখো অর্থাৎ এখন গতিশক্তির ইকুয়েশনটা আমরা পেয়ে গেছি, গতিশক্তি ইকুয়ালস টু হাফ m v স্কয়ার। তাহলে আমি লিখতে পারি গতিশক্তি সমান হাফ ইনটু ভর ইনটু বেগ স্কয়ার। দেখো তোমাকে যদি গুড কোশ্চেনে বলা হয় কাজ এবং শক্তির মধ্যে দুটি মিল দেখো, তাহলে কাজ এবং শক্তির মধ্যে দুটি মিল, কাজ ও শক্তির মধ্যে দুটি মিল দেখাও। তাহলে দেখো কাজ এবং শক্তির মধ্যে দুটি মিল বলতে দেখো শক্তির একক হচ্ছে জুল আবার কাজের একক হলো জুল। তাহলে শক্তির মাত্রা হচ্ছে ml স্কয়ার 3/2 আর কাজের মাত্রা হচ্ছে ml স্কয়ার 3/2। আমরা এভাবে দুটি মিল দেখাতে পারি। এবার আমাকে যদি আরেকটি কোশ্চেনে বলা হয় দেখাও যে গতিশক্তি বস্তুর ভরের উপর নির্ভর করে, ভরের উপর নির্ভরশীল। তাহলে দেখো গতিশক্তি বস্তুর ভরের উপর নির্ভরশীল, সেই প্রশ্নটার অ্যানসার দেওয়ার জন্য তোমরা গতিশক্তির ইকুয়েশন এতটুকু নির্ণয় করে ফেলবা, গতিশক্তি সমান হাফ m v স্কয়ার। তুমি দেখতে পাবে বলবা যে এই সমীকরণের ডান পাশে বস্তুর ভর উপস্থিত রয়েছে এবং বস্তুর ভরটা হচ্ছে গতিশক্তির সমানুপাত, অতএব তোমরা বলতে পারবে গতিশক্তিটা বস্তুর ভরের উপর নির্ভর করে। ঠিক একই ভাবে তোমাদেরকে যদি আরেকটি কোশ্চেন বলা হয় দেখাও যে গতিশক্তি বস্তুর বেগের উপর নির্ভরশীল। ঠিক একইভাবে তোমরা সেই প্রশ্নটার আনসার দিতে পারবে। তোমরা স্বাভাবিকভাবে একটা প্রাকৃতিক স্বাভাবিক তোমাদের চোখের সামনে অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, এই অ্যাক্সিডেন্টের বিষয়টা তোমরা বিবেচনা করে দেবা। ধরে নাও একজন পথচারীকে একটি সাইকেল এবং একটি ট্রাক, তোমরা সবাই পুরো বুঝতে পারতেছো সাইকেলের চেয়ে ট্রাকের ভর অনেক বেশি। তাহলে তোমাকে যদি বলা হয় ওই পথচারীকে যদি সাইকেল অথবা ট্রাক দ্বারা অ্যাক্সিডেন্ট হয় তাহলে কোনটি দ্বারা ওই পথচারী বেশি আঘাতপ্রাপ্ত হবে, তাহলে তুমিও অনায়াসে বলে দিতে পারবে ট্রাক দ্বারা আঘাত করলে অর্থাৎ ট্রাক দ্বারা ট্রাকের ভর যেহেতু বেশি চাই ওই ব্যক্তির উপর বেশি শক্তি প্রয়োগ হবে, কারণ আমরা জানি শক্তিটা ভরে সমানুপাতিক। তুমি ঠিক একইভাবে দেখো কোনো একজন ব্যক্তিকে যদি একটি ঢিল আস্তে করে ছুঁড়ে মারো তাহলে ওই ব্যক্তিটি যে পরিমাণ ব্যথা অনুভব করবে
তুমি সেই একই টুলকে যদি তুমি অনেক জোরে সজোরে আঘাত করো তাহলে ঠিক তার ব্যথাটা অনেক বেশি অনুভব হবে। কারণ আমরা জানি গতিশক্তিটা বেগের উপর নির্ভর করবে। ব্যাগকে তুমি যত করবা গতিশক্তি তত বৃদ্ধি পাবে। এবার দেখো আবার আমাদের এমসিকিউ কোশ্চেন আসে। এমসিকিউ কোশ্চেন আসে বলেছে কোন বস্তুর ব্যাগ দ্বিগুণ করলে তার গতিশক্তি কি পরিমাণ পরিবর্তন হবে। তাহলে দেখো সে কোশ্চেন আনসার দিচ্ছ। আমরা জানি গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কয়ার। তাহলে এখানে দেখো ভি ব্যাগ যদি দ্বিগুণ করা হয় তাহলে আমাদের গতিশক্তি হচ্ছে বেগের বর্গের সমানুপাতিক। বেগের বর্গের সমানুপাতিক। বেগের বর্গের সমানুপাতিক। তাহলে দেখো ব্যাগ যদি দ্বিগুণ করা হয় 2 দুগুণে 4 তাহলে এর গতিশক্তি হবে 4 গুণ। অর্থাৎ কোন বস্তুর ব্যাগ যদি দ্বিগুণ করা হয় তাহলে বস্তুটার গতিশক্তি হবে 4 গুণ। 2 দুগুণে 4। ঠিক একই ভাবে ব্যাগ যদি 3 গুণ করা হয় তাহলে গতিশক্তি হবে 9 গুণ। অর্থাৎ গতিশক্তিটা বেগের বর্গের অনুপাতে বৃদ্ধি পাবে। তাহলে দেখো আজকে আমরা শক্তি কাকে বলে সেটা জানলাম, শক্তির একক জানলাম, শক্তির মাত্রা জানলাম এবং কাজ এবং শক্তির সাথে সম্পর্ক দেখলাম। যান্ত্রিক শক্তি বিষয়টা নিয়ে আলোচনা করলাম আর যান্ত্রিক শক্তি থেকে গতিশক্তি বিষয়টা নিয়ে আলোচনা করলাম এবং গতিশক্তির গাণিতিক ইকুয়েশন দেখালাম কিভাবে গতিশক্তির গাণিতিক ইকুয়েশনটা কাজের ইকুয়েশন থেকে কিভাবে গতিশক্তির গাণিতিক ইকুয়েশনটা নির্ণয় করা যায় সেটা দেখালাম এবং সেখান থেকে আমরা গুটি কয়েক প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলাম। কাজ ও শক্তির মধ্যে মিল দেখাও, তারপরে দেখাও যে গতিশক্তি বস্তুর ভরের উপর নির্ভরশীল, দেখাও যে গতিশক্তি বস্তুর বেগের উপর নির্ভরশীল। তাহলে দেখো আজকে তোমরা গতিশক্তি নিয়ে যদি আজকের আলোচনাটুকু বুঝতে পারো তাহলে গতিশক্তি বিষয়ে তোমাদের বইয়ের মধ্যে যে সমস্ত পড়াশোনাগুলো রয়েছে আমি আশা করছি তোমরা সে বাসায় পড়াশোনাগুলো চর্চা করবে এবং আজকের ক্লাসটা সামনে নিয়ে তোমরা তোমাদের পাঠটা শেষ করবে। তাহলে এই আশা ব্যক্ত রেখে আমি আজকের ক্লাস থেকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।